না স্যার, আমরা শুনতে স্যার পাচ্ছি। আজকে শোনা যাচ্ছে অনেক। প্রবলেম শোনা না পারলে আমি রেকর্ডিং এ দিলাম, যতটুকু শোনা যায় তোমার হলো এভাবেই শুনতে হবে। কারণ আমি তো অফিসে এসে ক্লাস নিচ্ছি, আমার বাসায় নেটের সমস্যা হওয়ার কথা না। এখন অফিসে এতজন একসাথে ক্লাস নিচ্ছি, দ্যাটস ওয়াই হয়তো বা স্লো ডাউন হতে পারে। তো যদি সবার শোনার সমস্যা হয় সেক্ষেত্রে আর কি ধৈর্য রেখে আমাকে এক এক করে বলতে হবে যে স্যার শুনতে সমস্যা হচ্ছে। আর আমি রেকর্ডিংয়ে দিয়ে রাখলাম, হোপফুলি রেকর্ডিংটা পরে আপলোড দিয়ে দিলে তখন হয়তো বা এতটা সমস্যা থাকবে না। ওকে, তো এখন শুনতে কি পাচ্ছ? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমি রেকর্ডিংয়ে তাও দিয়ে রাখছি। আচ্ছা, তো আমরা বুঝলাম যে কেন তোমার হলো অ্যাডার এনহান্সমেন্ট করা দরকার, বাট টেকনিকগুলো কি কি, এবং টেকনিকগুলো মোটেও সোজা টেকনিক না। ওকে, সেটার ব্লক ডায়াগ্রামটা হয়তো বা বোঝা পর্যন্ত আমাদের দ্বারা পসিবল, কিন্তু সেখানে আরো বিভিন্ন ধরনের টেকনিক মানে ইকুয়েশন আছে, সেগুলোর চিপ ডিজাইন টেকনিক আছে। তো সেগুলো আমরা আজকে শিখবো না, বা এই কোর্সে শিখবো না। আমরা এখন শিখবো জাস্ট খালি যে এনহান্সমেন্ট করার টেকনিকগুলো কি কি। তিনটা টেকনিক আছে, তিনটা টেকনিকের নাম শিখবো, আর সেটা সম্পর্কে একেবারেই সংক্ষিপ্ত বর্ণনা এবং হলো ব্লক ডায়াগ্রাম যদি থেকে থাকে সেই ব্লক ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করবো। ওকে, তো তিনটা টেকনিক আছে, সেই তিনটা টেকনিক কি কি সেটা আমরা শিখবো। তার আগে আরেকটা দেখবো হলো যে একটা অ্যাডার আউটপুট দেয় হলো রেজাল্ট। তো রেজাল্টের মধ্যে থাকে হলো দুটো জিনিস, একটা হলো সাম আর একটা থাকে হলো ক্যারি। ওকে, প্রত্যেকটা বিট ক্যালকুলেট করার সময় একটা করে নতুন ক্যারি জেনারেট হয়, আর একেবারেই ফাইনাল পর্যন্ত একবার শেষ বিট পর্যন্ত যাওয়ার পর একটা ফাইনাল ক্যারি পাওয়া যায়। ওই ফাইনাল ক্যারিটা এবং হলো সাম, এই দুইটা মিলাই হয় কি ফাইনাল রেজাল্ট। তার মানে একটা অ্যাডারের যদি তুমি ইমপ্রুভমেন্ট করতে চাও সেক্ষেত্রে দুইটা জিনিসের একটা সামের একটা অ্যাডারের আউটপুট হলো দুটো, একটা হলো সাম আর একটা হলো ক্যারি। তো ক্যারিকেও ইমপ্রুভ করাটা খুবই জরুরি, বা এটাই বলতে পারো যে এটাই সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে। কারণ দুইটা বিট তো অ্যাভেলেবল সবসময় থাকে। মনে করো 64টা সংখ্যা আসছে, তো প্রসেস রেজিস্টার বা প্রসেসর থেকে তোমার মেমোরি থেকে তোমার হলো 64টা বিট অ্যাট এ টাইম এসে পৌঁছাতে পারে এএলইউর মধ্যে, কিন্তু সেই দুটো যোগও হইতে পারে, কিন্তু এই যে ক্যারির উপর ডিপেন্ড করতেছে, মানে ক্যারিটা আস্তে আস্তে প্রত্যেকটা বিটে ফ্লো হবে। তো দ্যাটস ওয়াই ক্যারিটাকে আগে জেনারেট করাটা যদি কোনো মতে কুইকলি করা যায়, তার মানে ক্যারি এখন যদি আমরা অনেক কম সময়ের মধ্যে যদি জেনারেট করতে পারি তাহলে কি সম্ভব, যে টোটাল যে অ্যাডারটা সেটাকে ফাস্ট বানানো সম্ভব। তো কিভাবে ক্যারি অনেক ফার্স্ট জেনারেট করা যায় সেটাই বলে হলো ম্যানচেস্টার ক্যারি চেইন। এটি কোনো ইমপ্রুভমেন্ট টেকনিক না, এটা একটা কিভাবে ফাস্টার ক্যারি জেনারেট করা যায় সেটাকে বলা হয় হলো ম্যানচেস্টার ক্যারি চেইন। এবং সেটার যে হলো সিমস তোমার হলো সার্কিট, সেটা হলো এটা। এবং এটা কিভাবে কাজ করে এটা যদি বুঝতে চাই সেটা অনেক ইজিলি বোঝা যাবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে ক্যারির ইকুয়েশনটা দেখতে হবে। ফাইনাল যে ক্যারি সি কে, সেটার ইকুয়েশনটা যদি তোমাদের মনে থাকে তাহলে সেটার ইকুয়েশনটা হলো এ কে বি কে আর হলো প্লাস তোমার হলো এইচ কে সি কে মাইনাস ওয়ান। এটা ছিল হলো তোমাদের আহ, আগের যে ক্যারিটা, মানে এর আগের চ্যাপ্টারে, এর আগের লেকচারে যে ইকুয়েশনটা নতুন ক্যারির ইকুয়েশনটা সেটা। এবং এর মধ্যে এইচ কেটাকে এই লেকচারে ডিনোট করা হচ্ছে হলো পি কে দ্বারা। এবং এইচ কে কি বলেছিলাম সেটা কি তোমাদের মনে আছে, যে এইচ কেটা কি? কতদিন আমরা বলেছিলাম যে এইচ কেটা কি, সেটা কি তোমাদের মনে আছে? গত দিনের লেকচারে এইচ কে বলতে কি বোঝাচ্ছিল সেটা কি তোমাদের মনে আছে? আর হাফ সাম না? এক্স্যাক্টলি, হাফ সাম। এবং হাফ সামের ইকুয়েশনটা কিসের মতো ছিল? স্যার এক্স অর্কিটের মতো ছিল স্যার। এক্স অর গেটের মতো ছিল। তার মানে যদি এ আর বি যদি ইনপুট হয়, তার এক্স অর এর ইকুয়েশনটা হবে হলো এরকম। এখন দেখো এখানে সেম এইচ কেটাকে এবার ডিনোট করা হয়েছে কি দেয়া, পি কে দিয়ে। এটা কোনো ম্যাটার করে না, আমরা সেটাকে এইচ কে বলি আর পি কে বলি, ম্যাটার করেই না কোনো মতে। ওকে, তো এ কে আর বি কে আমরা যদি মানে এক্স অর করি তাহলে আউটপুট হিসেবে কি পাবো, এইচ কে।
বা এই ইকুয়েশনে সেটাকে বলবো হলো পিকে। ওকে, এখন তুমি এটার নাম পেলা হলো পিকে। এখন এটাকে এখানে তুমি যদি বসায় দাও, আর এখানে এ কে আর বি কে এইটা, ওকে, এ কে ইন্টু বি কে হলো এটা, আর সেটার উপর যদি তুমি হলো প্রাইম দিয়ে দাও তাহলে সেটাকে এরা বলছে হলো জি কে। ওকে, পি কে বলতে কোনটাকে বোঝাচ্ছে? এইচ কেটাকে পি কে বোঝাচ্ছে, আর জি কে বোঝাচ্ছে কি দিয়ে? এ কে আর বি কে এর প্রাইমের গুণফলটাকে। তো সেটা বোঝা গেল। এখন দেখতে এটা কিভাবে কাজ করছে। স্যার আস্তে শোনা যাচ্ছে। ওকে, স্যার এখন শুনতে পাচ্ছি না। একে মানে এইটা এখন কিভাবে কাজ করতেছে সেটাই দেখি, যে পিকে কি জিকে কি সেটা আমরা বুঝলাম। এবার আমরা দেখার চেষ্টা করি যে কিভাবে সেটা কাজ করে। ওকে, তো সিকে ইকুয়াল টু টু কি পড়লাম? এ কে বি কে প্লাস এইচ কে বলতেছিলাম, এখন সেটাকে বলি হলো পি কে। সেম জিনিসই কিন্তু আমি একটু আগে বললাম, এইচ কে এর ইকুয়েশনও এটা, পি কে কেও সেই হিসাবেই ডিনোট করা হয়েছে। আর সি কে মাইনাস ওয়ান। এখন ধরে নেই এই জিনিসটা ইগনোর করি, শুধুমাত্র এটা ভাবি। আচ্ছা বলো তো, সিকেটা, সিকে মাইনাস ওয়ানটা সিকে এর সমান হবে কখন? যখন পিকে এর ভ্যালু কত, ওয়ান নাকি জিরো? জিরো। জিরো। স্যার ওয়ান স্যার। অবশ্যই ওয়ান। পিকে এর ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে তো টোটালটাই জিরো হয়ে যাবে। সিকে ওয়ানের মান, সিকে মাইনাস ওয়ানের ভ্যালুটা তো সিকে তে পৌঁছাবেই না। তো পিকে এর ভ্যালু কত হইতে হবে? ওয়ান হইতে হবে। ওয়ান One, হইতে হবে স্যার। আচ্ছা, দেখি তো সার্কিটটা ওইরকম ভাবে কাজ করে কিনা। পিকে এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে কি এই সুইচটা অন হবে না অফ হবে? স্যার ক্যারিনের মানে আমি স্যার জিজ্ঞাসা অন করছি হবে এই মনে হয়। সুইচটা অন হবে না অফ হবে যদি পিকে এর মান ওয়ান হয়? স্যার অন হবে স্যার। এক্স্যাক্টলি। আর যদি অন হয় তাহলে কি হবে বলো তো? পিকে এর ভ্যালু ওয়ান হলে এটা অন হবে, আর অন হলে কি সিকে মাইনাস ওয়ান এর ভ্যালুটা সিকে তে পৌঁছাবে? জি স্যার। জি স্যার। তার মানে এই ইকুয়েশনটা কি এইটা দ্বারা সম্পাদন করা সম্ভব হলো? জি জি স্যার। স্যার। জি স্যার। এবং এই যে এ কে আর বি কে যে এই সাইডে আছে সেইটাকে প্রাইম করে গুণ করে এই যে জি কেটাকে যদি এখানে বসাই দেই, তাহলে এই যে টোটাল যেই ক্যারির ইকুয়েশনটা সেটা শুধুমাত্র এই একটা সার্কিট দ্বারা অনেক ফার্স্ট ক্যালকুলেট করে তোমার হলো বের করা সম্ভব। এই জন্য এটাকে বলতেছে হলো ম্যানচেস্টার ক্যারি চেইন, যেটা দ্বারা ক্যারি অনেক ইজিলি এবং অনেক এফিসিয়েন্টলি এবং ফার্স্ট ওয়েতে তোমার হলো জেনারেট করা পসিবল। এবং ইকুয়েশনগুলো থেকে কিভাবে এটা ডেরাইভ করলাম সেটা আমি দেখাই দিলাম। ওকে, তো এটার যখন এটা ছিল মাত্র একটা বিটের জন্য, এখানে যখন অনেকগুলো বিট পরপর সিরিয়ালি থাকবে, তো এখানে একটা ম্যানচেস্টার ক্যারি চেইন, এখানে একটা ম্যানচেস্টার ক্যারি চেইন, এরা যদি পরপর কানেক্টেড করে দাও তাহলে কি হয়ে গেল? এখানে হলো 4 বিটের ক্যারি জেনারেটর তৈরি হয়ে গেল। এখন এটা ইউজ করব কোথায় এটা আমরা পরবর্তীতে দেখতেছি কোথায় এটা ইউজ করা যাবে। তবে এটার মাধ্যমে আমরা কি করতে পারি বলতো, যে শুধু সাম কিন্তু না, সাম আলাদা সার্কিট দিয়ে তৈরি হয়, কিন্তু ক্যারিটা কি হবে, অনেক তাড়াতাড়ি ক্যারি তৈরি করতে পারবো আমরা। ওকে, তো আমরা দেখলাম শিখলাম হলো যে ম্যানচেস্টার ক্যারি চেইন কি। এখন আমরা একটু আগে বলেছি যে তোমার হলো অ্যাডার এনহান্সমেন্ট টেকনিক হলো তিনটা। তার মধ্যে তিনটা হলো ক্যারি সিলেক্ট অ্যাডার, ক্যারি স্কিপ অ্যাডার, আরেকটা হলো ক্যারি লুক অ্যাহেড অ্যাডার। ওকে, এগুলো কি কি, এগুলো কি, এখানে ইকুয়েশন কিন্তু এদের ভিতরে অনেক ইকুয়েশন ছিল। ওকে, সেগুলো কিন্তু সব স্কিপ করা হচ্ছে। সেগুলো স্কিপ করে জাস্ট খালি তোমাদের কোশ্চেন আসতে পারে কি বলো দেখি, যে হোয়াট আর দ্য হোয়াট আর দ্য অ্যাডার এনহান্সমেন্ট টেকনিক্স অ্যান্ড ডিসক্রাইব দেম। ওকে, সেক্ষেত্রে তুমি বলতে হবে যে অ্যাডার এনহান্সমেন্ট করার টেকনিক হলো মূলত কয়টা, তিনটা। সেগুলো কি কি? তিনটে স্যার। ক্যারি সিলেক্ট অ্যাডার, ক্যারি স্কিপ অ্যাডার, অ্যান্ড হলো ক্যারি লুক এহেড অ্যাডার। এটাকে CLA বলা হয়, ক্যারি লুক এহেড অ্যাডার। তো তিনটা অ্যাডার এখানে, এনহান্সমেন্ট টেকনিক হলো তিনটা। আর দেন হলো তোমাকে কি করতে হবে, সিম্পল ভাবে সেটাকে বর্ণনা করতে হবে। সেটা বর্ণনাটা এখানে দেওয়া আছে এবং ব্লক ডায়াগ্রাম গুলো সংক্ষিপ্ত আকারে, এটার ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, এটার আবার ব্লক ডায়াগ্রাম দেওয়া এখানে আছে। সেটার একটা বর্ণনা করার জন্য, যে এই ডিটেলসটা বর্ণনা করার জন্য এখানে একটা
তোমার হলো ইলাস্ট্রেশন দেয়া আছে, সেটা আমি বর্ণনা করছি। আর দেন ফাইনালি ক্যারি লুক এহেড অ্যাডারে এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেয়া আছে এবং সেটার বর্ণনা এখানে ছোট করে দেয়া আছে। তো সেক্ষেত্রে আর কি তুমি কোশ্চেনটা কি হতে পারে এটা বললাম যে অ্যাডার এনহান্সমেন্ট টেকনিকগুলো কি কি এবং সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা। সেটা তো বুঝলাম। এখন ফার্স্ট যেই এনহান্সমেন্ট টেকনিক সেটা হলো ক্যারি সিলেক্ট অ্যাডার। তার মানে এখানে ক্যারি তুমি তৈরি করে রাখবা। মানে তুমি হলো ধরো যে তোমার হলো একটু আগে আমি বললাম যে এ বিট এ সংখ্যাটাও এলিউতে প্রেজেন্ট থাকছে, বি সংখ্যাটাও থাকছে, কিন্তু ক্যালকুলেট করে রেজাল্ট ততক্ষণ পর্যন্ত দিতে পারবে না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কি না আসছে, ক্যারি আসছে। তার মানে অ্যাকচুয়াল ক্যারিটা যতক্ষণ পর্যন্ত না আসবে, আগের বিটের ক্যারিটা যতক্ষণ পর্যন্ত পরের বিটে না আসবে, ততক্ষণ পর্যন্ত কি যোগ তুমি হলো কি করতে পারবো না বলো দেখি, ফাইনাল রেজাল্ট দিতে পারবো না। তো সেক্ষেত্রে কি ধরলাম আমি, মানে ক্যারি কয়টা হতে পারে বলো তো? একটা বাইনারি বাইনারি সংখ্যা কতগুলো? বাইনারিতে একটা বিট যদি করা হয় সেই বিটটার কয় রকমের হতে পারে, কি কি হতে পারে বলো দেখি? একটা বিটের মান ভ্যালু কি কি হতে পারে? 0 আর 1। এক্স্যাক্টলি, 0 অথবা 1। তো সেক্ষেত্রে যদি আমরা ধরো যে একটা বিটি, মনে করো যে আমরা A1 আর B1 এর মধ্যে যোগ করব, আর সেটার সাথে কি হবে, C0টাও আসে যোগ হবে। তো A1 আর B1 তো আমরা আগে থেকেই জানি। ওকে, C0 এর মান কত হতে পারে? হয় 0 হবে না হলে 1 হবে, তাই না? এটাই তো বলে জি না? স্যার। স্যার তো প্রত্যেকটা বিট চলে আসছে, শুধুমাত্র সে অপেক্ষা করতেছে কার? ক্যারি। আর ক্যারিটা হইতে পারে কি কি, হয় 0 না হলে 1। তো আমরা যদি দুইটা অ্যাডার মনে করো পাশাপাশি রাখলাম প্রত্যেকটা বিটের জন্য, মানে A1, এখানে দেখো দেখি, এই যে ধরো যে এই যে A2 B2 আসছে, কিন্তু সে চলে গেল দুইটা অ্যাডারে। এখানে একটা অ্যাডারে A2 B2 চলে আসলো, আর পিছনে দেখবা যে আরেকটা অ্যাডার আছে। আর একটা অ্যাডার ধরে নিল যে তোমার হলো ক্যারি যেটা আসছে সেটা 1, আর আরেকটা অ্যাডার ধরে নিল ক্যারি যেটা আসছে 0। অ্যাকচুয়াল ক্যারি কিন্তু এখনো আসেনি, কিন্তু সে ক্যালকুলেট করে রেজাল্ট রেখে দিল যে যদি 0 আসে তাহলে আমি এই অ্যান্সার পাঠিয়ে দিব, যদি 1 আসে তাহলে আমি এই অ্যান্সার পাঠিয়ে দিব। বুঝলা ব্যাপারটা? যে প্রত্যেকটা বিটের জন্য দুইটা করে অ্যাডার বানায় রাখলাম, আর ক্যারি ধরে নিলাম একটার জন্য 1 একটার জন্য 0। এখন অ্যাকচুয়াল ক্যারি যদি, যে অ্যাকচুয়াল ক্যারি যদি এখান থেকে 1 আসে তাহলে কার রেজাল্ট আসবে বলো দেখি, সামনেরটার না পিছনেরটা? সামনেরটা স্যার। সামনেরটার। অ্যাকচুয়াল এখানে যদি ক্যারি 1 আসে তাহলে কার রেজাল্ট আসবে, 0 এর জন্য যেটা না 1 এর জন্য যেটা? স্যার 1 এর জন্য যেটা। অবশ্যই, কারণ এ ধরে নিছে কি ক্যারি যেটা আসছে সেটা 1, আর এখান থেকে আগের বিট থেকে ক্যারি কি পেলাম, 1 পেলাম। তো এখন কি আগে এখন দেখো দেখি কি হলো, ফার্স্ট হয়ে গেল না যে A1 A2 B2 প্লাস 1, এটার রেজাল্টটা এইখানে অলরেডি তৈরি হয়ে আছে। জাস্ট এখান থেকে যখনই দেখলো যে C1 এর ভ্যালু 1, তখনই এ কি অ্যান্সার পাঠিয়ে দিল কত বলো দেখি, যেটা ক্যালকুলেট করে রেখে দিয়েছিল পরের অ্যাডারটা। সেটা বুঝতে পারলাম যে কিভাবে ফার্স্ট মানে অনেক ফার্স্ট ক্যালকুলেট হচ্ছে, কারণ এরা কিন্তু কি যোগ করে রেখে দিয়েছে 0 আর 1 ধরে। জাস্ট যখনই ক্যারিটা আসবে তখনই কি সে রেজাল্ট পাঠিয়ে দিবে। তো ক্যালকুলেট করার জন্য এক্সট্রা টাইমটা লাগছে না। বুঝতে পারলো সবাই? ক্যারি সিলেক্ট অ্যাডার বলতে কি বোঝাচ্ছে, যে ক্যারির মান কি হতে পারে, হয় 0 না হয় 1, দুইটাই মাত্র তোমার হলো কম্বিনেশন পসিবল। তো 0 এর জন্য যে রেজাল্টটা হয় সেটা সে তৈরি করে রাখলো, 1 এর জন্য যে রেজাল্টটা হয় সেটা সে তৈরি করে রাখলো, আর ফাইনালি পাঠাবে সেইটাই যেটা ক্যারি আসবে। এখন ক্যারি যদি 0 আসে তাহলে যেটা 0 এর জন্য তৈরি করে রাখছে সেটা পাঠিয়ে দেবে, আর ক্যারি যদি 1 আসে তাহলে 1 এর জন্য যেটা তৈরি করে রাখছে সেটা পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে কি ক্যালকুলেট করার জন্য এক্সট্রা টাইম আর লাগছে না। বুঝাতে পারলাম কি সবাইকে? জি জি স্যার। স্যার। কিন্তু এটার একটা সমস্যাটা কি বলো দেখি, মানে টাইম তো অনেক কম লাগছে, কিন্তু কি বেশি লাগছে বলো দেখি, অ্যাডার এলিমেন্ট। তার মানে এর আগে দেখো 4 বিটের জন্য কয়টা অ্যাডার এলিমেন্ট লাগছিল, মাত্র 4টা লাগছিল। 4 বিটের জন্য 4টা, এখন কয়টা লাগবে? জি স্যার। প্রত্যেক বিটের জন্য কয়টা লাগছে, 2টা করে লাগছে। তারপরে 4 স্যার বিটের 2টা জন্য করে। লাগবে 8টা, 8 বিটের জন্য লাগবে 16টা। তো এটা একটা লস প্রজেক্ট, মানে
ফার্স্ট ক্যালকুলেট করা সম্ভব, বাট সেটা কি খরচ অনেক পড়ে যাবে কি বেশি। এখন আরেকটা জিনিস দেখি, ক্যারি স্কিপের আগে সেটার মেথডটা বোঝার চেষ্টা করেছি, ক্যারি স্কিপ অ্যাডার কি। যদি তুমি দেখো, ধরো যে এই দুইটা হলো সংখ্যা, এটা হলো এ, পরেরটা হলো কি বি। ওকে, এই দুইটার মধ্যে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। আর ক্যারি আগে থেকে ধরলাম হলো 1 আসছে, এখন ক্যারিগুলো পাস করবে। তো ক্যারি যদি দেখো যে দুইটা সংখ্যা অপোজিট, মানে এ আর বি এর সংখ্যা বিটগুলো যদি অপোজিট হয়, মানে এখানে 1 থাকলে এখানে 0, এখানে 1 থাকলে উপরেরটাতে 0, মানে অপোজিট যদি হয়, বা এখানে 1 থাকলে এখানে 0, এখানে 1 থাকলে এখানে 0, এরকম যদি অপোজিট হয়, সেক্ষেত্রে নতুন করে ক্যারি জেনারেট হবে না। আগের যে ক্যারিটা ছিল সেটা কি হয়ে যাবে, পাস হয়ে যাবে। সেক্ষেত্রে কি ক্যারি লুক এহেড বা ক্যারি ম্যানচেস্টার ক্যারি চেইন বা এগুলোর মাধ্যমে কি ক্যারি নতুন করে ক্যালকুলেট করার দরকার আছে? দরকার নেই তো। যে এরা বলতেছে কি, যে যদি দুইটা বিট ডিফারেন্ট হয় তাহলে কি করতে হবে, ক্যারিটাকে পাস করে দাও, চেঞ্জ করার দরকার নেই। আর যদি দুইটা বিট যদি সেম হয়ে যায়, সেক্ষেত্রে আগের ক্যারি যেটা ছিল, বুঝতে পারলাম যে আগের ক্যারি যেটা ছিল সেটার অপোজিট, বা এটাও বলতে পারো যে যদি দুইটা সংখ্যায় 0 হয় তাহলে অ্যান্সার কি 0, দুইটা সংখ্যায় যদি 1 হয় তাহলে নতুন ক্যারিটা কত, 1। তার মানে দাঁড়াইলো কি বলো দেখি, যে দুইটা সংখ্যা যদি যোগ করি আর যোগ করার সময় যদি দেখি যে পরপর তিনটা বিট একে অপরের অপোজিট, সেক্ষেত্রে প্রথম বিটে যেই ক্যারিটা ঢুকছিল সেই ক্যারিটা কি পাস হয়ে যাবে, নতুন করে ক্যালকুলেট করে দেখার দরকার নাই যে প্রত্যেকটা বিটের জন্য ক্যারি কি। আর যখন দুইটা বিট সেম হয়ে যাবে, যদি সেটা 0 হয়, দুইটাই যদি 0 হয় তাহলে নতুন একটা ক্যারি তৈরি হবে, সেটা কি 0, তুমি ক্যালকুলেট করে দেখার দরকার নেই। আবার যদি দেখো যে অনেকগুলো বিট সেম, তাহলে তখন আর প্রত্যেকটা বিটের জন্য ক্যারি বানানো চেক করার দরকার নেই বা সার্কিটে ঢুকানোর দরকার নেই, তুমি বলে দিতে পারবে কি যেহেতু বিট দুইটা অপোজিট, সেহেতু কি এই যে ক্যারি যদি 0 জেনারেট হয় সেই 0টাই পাস হয়ে এই পর্যন্ত আসবে। আবার দেখলো যে দুইটা বিট সেম, কত সেটা 1, তো এখন আবার ক্যারিটাকে 0 থেকে চেঞ্জ করে তুমি কি করে দিলা, 1 করে দিলা। আবার দেখলে যেগুলো অপোজিট, সেক্ষেত্রে কি এই 1টাই পাস হয়ে যাবে এদের ভিতর দিয়ে। বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। Okay, তো এটা ছিল হলো তার থিওরি। মানে এখন আমরা কি করলাম দেখছো, যে এখানে আমরা সার্কিটের মধ্যে কমপ্লিকেশন বা না বাড়াই, আমরা এখন থিওরিটা ভালো করে বোঝার চেষ্টা করলাম। যে এখন আমরা ইকুয়েশনের দিকে যাচ্ছি না, আমরা নর্মালি ট্রুথ টেবিলের দিকে, যে 1 1 যোগ করলে কি হবে, 1 0 যোগ করলে কি হবে, যদি সবগুলো অপোজিট হয় সেক্ষেত্রে কি হবে, এটা দেখে দেখে ক্যারিটাকে চেঞ্জ করব নাকি ওই ক্যারিটাকে পাঠাই দিব, এটাই আমরা জাস্ট এই থিওরিটা আমরা বোঝার চেষ্টা করলাম। এবং সেটার মাধ্যমে দেখলাম যে না, ক্যারির জন্য আমাদেরকে কঠিন কঠিন সার্কিট বানানোর দরকার নেই, আমরা যদি সিম্পল লজিকটা বোঝার চেষ্টা করি যে যদি অপোজিট হয় বিটগুলো তাহলে পাস করে দিব, আর যদি সেম হয় এবং যদি দুইটা বিটই 0 হয় তাহলে ক্যারিটা চেঞ্জ করে 0 বানাই দিব, আগেরটা 1 থাকলেও সেটা 0 বানাই দিব, আর 0 থাকলে তো 0ই থাকবে। দেন যদি বিটগুলো আবার সেম হয় সেক্ষেত্রে পাস করে দেব। আবার যদি বিটগুলো সেম মানে সেম হয় সেক্ষেত্রে 1 এর কারণে এখানকার বিট ক্যারিটাকে চেঞ্জ করে 1 করে দেব। তো এটা হলো ক্যারি স্কিপ এডার। এখানে স্কিপের মাধ্যমে কি বোঝাচ্ছে বলো দেখি, এই যে কোথায় পাস করব আর কোথায় জেনারেট করব সেটাই। তার মানে এখন দেখো যে এখানে মাঝখানে এতগুলো বিট, এখানে দেখো 7টা বিট আছে, 7টা বিট পরপর কি অপোজিট, দ্যাট মিন্স তোমার এখানে ক্যারি জেনারেট করার প্রয়োজনই নেই, এখানে তুমি ক্যারিটাকে পাস করে দিচ্ছ। যে পাস করলাম এতগুলো বিটকে, 7টা বিট কিন্তু পাস করলাম, দ্যাট মিন্স এখানে তোমরা হলো ক্যারিগুলোকে তুমি হলো স্কিপ করে গেলাম। 7টা বিটে ক্যালকুলেশনের সময় তুমি আর সেই সার্কিটের মধ্যে দিয়ে বা সেই ইকুয়েশনের মধ্যে দিয়ে তুমি হলো ডেরাইভ করার প্রয়োজন পড়ে না, এই যে স্কিপ করলো, দ্যাটস ওয়াই এটার নাম হলো ক্যারি স্কিপ অ্যাডার। ওকে, বুঝতে পারছো সবাই? জি স্যার। জি ওকে, স্যার। এটাই শিখলাম। স্যার সি ইন ইকুয়াল টু 1 দ্বারা কি বোঝাচ্ছে এখানে নিচেরটাতে? এই যে একটু আগে বললাম যে ফার্স্ট ক্যারিটা আসছিল 1, তো এটা ক্যারিটা এখানে 1 আসছে। আর যখন দেখলো যে পরপর তিনটা বিট হলো অপোজিট, দ্যাট মিন্স এই আচ্ছা। 1টাই এগুলোর মধ্য দিয়ে এক এক করে পাস হয়ে যাবে। তো পাস হলো, কিন্তু এখানে দেখলো যে সেম বিট চলে আসছে এবং সেটা কি 0, তখন এই যে দেখো কালারটা চেঞ্জ হয়ে হ্যাচ কালার হয়ে গেল, স্কেচ
আর উপরেটা নিচেটা কি সেম? এটা খালি জাস্ট ইলাস্ট্রেট করছে যে ক্যারিটা আসলে এটা কিভাবে পাস করে দেবে। তুমি যদি ওই যে টাইলসের ইয়াগুলো দেখে থাকো যে একটা ফেললেই পরপর সবগুলো পড়ে যায়, দেখছো কি? যে বা কার্ডগুলো যখন ওই যে সাজানো হয় মেঝেতে, যে একটার পর একটা পাশাপাশি রেখে রেখে, তো তখন যখন একটাতে টোকা দেওয়া হয় তখন কি সিরিয়ালি সবগুলো পড়ে যায়। এটা কি দেখেছো? ওটাই ইলাস্ট্রেট করা হচ্ছে এটার দেখেছি। মাধ্যমে যে একটা যখন ক্যারি আসবে পরপর যখন চারটা বিট যখন এই যে অপোজিট আসবে ওটাকে তো পাস করে দিতে হবে। তো এই ওয়ানটা যদি তুমি ফেলায় দাও সেটা কি এদের মধ্য দিয়ে পাস হয়ে যাবে পরপর, একটা থেকে আরেকটাতে, একটা থেকে আরেকটাতে, একটা থেকে আরেকটাতে, কিন্তু ক্যালকুলেট করার কোনো প্রয়োজন পড়বে না। ওটাই ইলাস্ট্রেট করা হচ্ছে হলো ওই যে কার্ড বা ইয়ার রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, টাইলসের মাধ্যমে, যে একটা টাইলস পড়ে গেলে বাকিগুলো পরপর পড়ে যাবে যদি সেগুলো অপোজিট হয়, পাস করতে হয় সেক্ষেত্রে। বুঝতে পারলাম? এটা খুব একটা ইম্পর্টেন্ট বা ইউজফুল ইলাস্ট্রেশন না, দ্যাটস ওয়াই এটা এক্সপ্লেইন করার প্রয়োজন বোধ করিনি, বাট এইটুকু থেকেই তোমার হলো বুঝে যাওয়ার কথা। তো সেটা গেল। আর ফাইনালি আসলো হলো ক্যারি লুক এহেড এডার। এখানেও এটা সেম। এর আগে আমরা ম্যানচেস্টার ক্যারি চেন আমরা দেখলাম যে সেটা অনেক ফার্স্ট তোমার হলো যোগ করতে পারে, মানে ক্যারি জেনারেট করতে পারে। তো এ অলওয়েজ কি করে যে প্রত্যেকটা বিট তো অ্যাভেলেবল থাকছে, সে প্রত্যেকটা বিটের যোগফলটা এই যে লজিক সাম লজিকে সাম বানায় রাখে দিচ্ছে। আর ওই লজিক ক্যারি লুকে হেড অ্যাডার কি করে তোমার এই ক্যারিগুলোকে দ্রুত এর মধ্য দিয়ে পাস করতে থাকে। তো দ্যাট মিনস এটার ফলে তোমার হলো অতিরিক্ত সার্কিটও লাগছে না বা এইসব ট্রিক্সও ইউজ করা লাগছে না, কিন্তু ফার্স্ট মানে অনেক কুইকলি তুমি হলো ক্যারি এবং সাম দুটাই জেনারেট করতে পারছো, এবং সেটার সার্কিটটা এখানে ইলাস্ট্রেট করা হয়েছে যে লজিকের সামের যে লজিকটা সেটা কিভাবে জেনারেট করা যায়। ওকে, এখানে ক্যারি আর সামটাকে দুটো আলাদা সার্কিটের মাধ্যমে দেখানো হয়েছে। তার মানে দুইটা সংখ্যা বিটগুলো যেহেতু শুরু থেকে অ্যাভেলেবল, দ্যাট মিনস তোমার হলো তার মানে অনেক কুইকলি তাহলে তোমার হলো শুরুতেই তোমার হলো বিটগুলো পাওয়ার সাথে সাথেই সে লজিক সামের যে সার্কিটটা সে একটা সাম জেনারেট করে রেখে দিবে। তারপর সে অপেক্ষা করবে যে ক্যারিগুলো কখন আসবে। ম্যানচেস্টার ক্যারি চেন কি করে অনেক কুইকলি তোমার হলো ক্যারি জেনারেট করতে পারে। ফলে কি হয়, লজিক সামটা তখন হলো সামের যে ইকুয়েশন সে তখন ওই ক্যারি নিয়ে কুইকলি ফাইনাল অ্যান্সার তোমার হলো পাঠিয়ে দেয়। বুঝতে পারলে এখন? এটাতে কি হলো এই সার্কিটের মাধ্যমে বা এই এনহান্সমেন্ট টেকনিকের মাধ্যমে তোমার হলো নেইদার তোমার প্রয়োজন পড়লো যে অনেকগুলো সার্কিট এলিমেন্ট অ্যাডার এলিমেন্ট, যেটা তোমার হলো ফার্স্টের যে মেথডটা তোমার হলো ক্যারি সিলেক্ট অ্যাডার সেখানে প্রয়োজন পড়তেছিল সেটা প্রয়োজন পড়ছে না। আবার ক্যারি স্কিপ অ্যাডার এটা অনেক ফার্স্টার মেথড, বাট এটার ক্ষেত্রে যে ট্রিক্স ইউজ করা লাগছে। আর ফাইনালি এটা একটা বললাম হলো ক্যারি লুক এহেড, মানে এ হলো সাম রেডি থাকবে, তোমার হলো ক্যারিটা কখন আসবে সেটার দিকে তাকায় থাকা। তো দ্যাটস ওয়াই এটাকে ক্যারি লুক এহেড অ্যাডার বলা হয়, এবং এটাকে সংক্ষিপ্ত আকারে CLA এটা দ্বারা ডিনোট করা হয়, এবং সেটারও একটা ব্লক ডায়াগ্রামটা এখানে তোমার হলো দেখানো হয়েছে। এবং এটার আরো অনেক ইকুয়েশন আছে, ইকুয়েশনটার কারণেই না ফার্স্টার ক্যারি জেনারেট করা সব পসিবল হবে, এবং ক্যারি আসার সাথে সাথেই সে সাম বের বলে দিতে পারবে। তো এই জন্য এটার একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটার এখানে ইকুয়েশনগুলো তোলা হয়নি, বাট এখানে ব্লক ডায়াগ্রামটা দেওয়া আছে। তোমরা এই ব্লক ডায়াগ্রাম এবং এখানে যে বর্ণনাটা আছে সেটা পড়লেই না, দ্যাটস ওয়াই সেটুকু তোলা আছে, কিন্তু এটার অনেক এগুলো প্রত্যেকটারই ক্যালকুলেশন করা থাকে আছে বইয়ে, যে কে কতটুকু ফাস্টার, কে কত তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারছে সেগুলোরও হিসাব দেখানো আছে, ইকুয়েশন দেখানো আছে। সেগুলো আমরা এখানে কি এখানে আমরা মানে বর্ণনা করছি না, কারণ অলরেডি এটা একটা লেকচারের মধ্যে ঢুকানোটা জরুরি ছিল। ওকে, তো আজকের লেকচার থেকে কি শিখলাম? ফার্স্টে হলো ম্যানচেস্টার ক্যারি চেইন কি সেটার তোমার হলো সিমস লজিক সার্কিট সেটা শিখলাম এখানে। দেন আমরা শিখলাম কি যে অ্যাডার এনহান্সমেন্ট টেকনিক কতগুলো, সেগুলোর নাম কি কি, সেটা হলো ক্যারি সিলেক্ট অ্যাডার, ক্যারি স্কিপ অ্যাডার এবং হলো ক্যারি লুক এহেড অ্যাডার, তিনটা। দেন সেগুলোর প্রত্যেকটার ব্লক ডায়াগ্রাম বুঝলাম এবং সেটার বর্ণনা পড়লাম। দেন এই যে এখানে সেগুলো বর্ণনা পড়েছি, এবং এই তিনটারই আমরা বর্ণনা করেছি, এবং যেটুকু ইকুয়েশন দেওয়া আছে ততটুকু বোঝার চেষ্টা করেছি এবং ব্লক ডায়াগ্রাম বোঝার চেষ্টা করেছি। ওকে, তো আজকের লেকচার ছিল পর্যন্ত। এখন আমি তোমাদের নাম প্রেজেন্ট করবো আর কি।
তো শেষের দিকে যখন আমি আস করবো যে মানে তোমার হলো 32-এর পরে 16, 20, 30, 32-এর পরে, তখন আর কি তোমরা বলো আর কি যে কালকেও প্রেজেন্ট ছিল কিনা। আর সামনের দিকে সবগুলো আর কি কালকে নাম প্রেজেন্ট করা হয়েছে, আজকেও সেটা করে নিয়ে 4 মিনিট সময় আছে। তো 02 মুকুট, আচ্ছা কি? তারপরে 03 তানভীর আহমেদ, Yes, sir. ওকে। 04 শুভ, ইয়েস স্যার স্যার 02 স্যার 06 নাজমুস সাকিব, স্যার 02 আছে স্যার 02 আছে, ওকে। স্যার 04 06, দিয়েছেন। হ্যাঁ 04 দিছি। 06 নাজমুস সাকিব, স্যার 06 ছিল স্যার, বের হয়ে গেছে। আচ্ছা। 10 ফাইয়াজ ফাহিম, তারপর হলো 12 মাগরিবুল ইসলাম, ইয়েস স্যার। ওকে। তারপর 13 ইব্রাহিম খলিল, ইয়েস স্যার। স্যার কালকে নেট প্রবলেম ছিল স্যার। ওকে সমস্যা নেই, আমি নাম প্রেজেন্ট করে নিয়েছি। 16 পারভেজ আহমেদ সম্রাট, তারপর হলো 17 মিজানুর রহমান, 18 তানজিল হোসেন, তারপর 19 মুস্তাফিজুর রহমান, ইয়েস স্যার আছে স্যার। ওকে। 20 হৃদয়, 23 আসিফ আহমেদ রাব্বি, 24 তানভিন আলম, 27 ওয়াহিদুজ্জামান, ইয়েস স্যার। 29 নাইম হাসান, 30 হিমেল, ইয়েস স্যার। ওকে। 31 জুবাইর, 32 সাজ্জাদ, 33 রুবায়াত হোসেন, 34 মৃন্ময় কুমার দাস, ইয়েস স্যার। 35 রাফি, ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার। ওকে। 36 ফয়সাল জিম, 37 আরশাদুল বারী, ইয়েস স্যার আছে। ওকে। 40 মাহমুদুল হাসান, 80 16103080 মীর মাহমুদ ইসলাম, তারপর হলো 17103033 আহসানুর রহমান, তারপরে হলো 16203021 ফয়সাল আহমেদ তমাল, তারপরে হলো 28 মনিরুল ইসলাম, তারপর হলো 29 মাহিউস সুন্নাহ, ইয়েস স্যার, স্যার গতকালকে ছিলাম স্যার। ওকে। তারপর হলো 30 সাইফ মাহমুদ সাব্বির, ইয়েস স্যার স্যার গতকাল ছিলাম নেটের প্রবলেমের কারণে আপনার কথা শুনতে পারি না। ওকে। তারপর হলো 32 পরাগ বিশ্বাস, ইয়েস স্যার, গতকাল, গতকাল ছিলাম আমি। ওকে। তারপরে হলো 17130002 দীপ্ত, আর গতকাল ছিলাম স্যার। ওকে। 34 রিজওয়ানুল ইসলাম, রিজওয়ানুল ইসলাম, স্যার রিজওয়ানুল ইসলাম আছে স্যার, মাইক প্রবলেম। গতকাল ছিলাম। জি স্যার। 17103018 বদিউজ্জামান খান, স্যার এতক্ষণ ছিল স্যার, নেট বের হয়ে গেছে স্যার। আচ্ছা। তো এই পর্যন্তই আজকে। একটু নেক্সট দিন হলো 28 নম্বর লেকচারতে হলো 29 নম্বর লেকচার, ওকে। আচ্ছা সবাই ভালো থেকে যাবেন।